সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আমি আরজে অর্ণব। আমি অলিভিয়া। আর আমি সুভাষ। আর আমরা চারজন মিলে আজ কাহনে নিয়ে এসেছি খুব স্পেশাল একটা গল্প। এক মিনিট, মানে বাকি গল্পগুলো কি স্পেশাল হয় না? ভাই, তুই এই শারদত সত্তাটা থেকে এবার বেরো। ওফো, আমরা ইন্ট্রোটা সেরে নি, সবাই শুনতে পাচ্ছে এগুলো। ওকে, আজ তো ক্রিসমাস, আর তাই আজ কাহনে এসেছে ও হেনরির লেখা একটি বিখ্যাত ছোট গল্প। যদিও এই গল্প হয়তো আপনাদের সবারই পড়া, তবে আমরা তারই মধ্যে গল্পের বাংলা অ্যাডাপ্টেশন করতে গিয়ে সামান্য কিছু পরিবর্তন করেছি। আজকের গল্পের প্রেক্ষাপট 50-এর দশকের কলকাতা শহর। বড়দিনকে উপলক্ষ করে দুজন ব্রিটিশ স্বামী স্ত্রীর ভালোবাসার কথা তুলে ধরে এই কাহিনী। আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার। 1862 সালে উত্তর ক্যারোলিনার গ্রিনসবরোতে তাঁর জন্ম। তবে এনাকে আমরা বেশি চিনি ও হেনরি নামে। খুব ছোটবেলায় মা মারা যান। তিনি বড় হন কাকিমা ইভলিনের কাছে। সেই কাকিমাই প্রথম গল্পের বইয়ের সাথে পরিচয় করান ও হেনরির। 32 বছর যাবৎ ও হেনরি ছিলেন নানা পেশার সাথে জড়িত। ওষুধের দোকানের কেরানি, হিসাব রক্ষক, ব্যাংকের অ্যাকাউন্টেন্ট, শিক্ষক এবং সাংবাদিক। এরপর হঠাৎ করেই তহবিল তছরূপের মামলা শুরু হলো তার নামে। কাঠগোড়ায় দাঁড়ানোর চেয়ে হন্ডুরাসে পালিয়ে যাওয়াটাই উপযুক্ত মনে করলেন তিনি। এর কয়েক বছর আগেই তিনি বিয়ে করেছিলেন। স্ত্রীর অসুখের খবর পেয়েই 1897 সালে তিনি অস্টিনে ফিরে এলেন এবং ধরা পড়ে জেল খাটলেন 5 বছর। আর এই কারাবাসে থাকবার সময়ই তিনি লেখালেখি শুরু করেন। মেয়াদ পূর্ণ হওয়ার 2 বছর আগেই জেল থেকে ছাড়া পেয়ে নিউ ইয়র্কে গিয়ে গল্প লেখায় মনোযোগ দিলেন। তাঁর লেখা ছোট গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য দ্য লাস্ট লিভ, আফটার 20 ইয়ার্স, দ্য স্কাইলাইট রুম, দ্য গিফট অফ দ্য ম্যাজাই ইত্যাদি। আজ কাহনে শুনবেন ও হেনরির গিফট অব দ্য ম্যাজাই অবলম্বনে উপহার। গল্পটিতে নাম এবং জায়গার সামান্য পরিবর্তন করার জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। গল্প পাঠে থাকছি আমরা চারজন, অর্থাৎ সুভাষ, অপরূপা, অর্ণব এবং আমি অলিভিয়া। গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গল্পটা একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে কাহনে ক্রিসমাস স্পেশাল গল্প উপহার। সাহিত্য দীর্ঘজীবী হোক। টাকা 4 আনা, এত কিছু করেও মাত্র 1 টাকা 4 আনা। এই কয়েক বছরে ভারতের টাকা পয়সার সাথে বেশ সড়গড় হয়ে গেছে টোনা। আজ প্রায় 7 বছর হলো ওরা এসেছে ভারতে। ওরা মানে ও আর ওর স্বামী জন। 47 সালে যখন ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে যায়, তখনও ভারতের অনেক জায়গাতেই কিছু ছোট ছোট ইংরেজ পরিবার থেকে গিয়েছিল। তার একটা বড় কারণ হয়তো টাকার অভাব। ইংল্যান্ডের থেকে ভারতে থাকার বা খাওয়ার খরচ অনেকটাই কম, আর সেই সময় ইংরেজদের কাজের অভাবও ছিল না। তাই বহু মানুষ নিজেদের শেষ পুঁজিটুকু সম্বল করে সেই সময় ইংল্যান্ড থেকে ভারতে এসেছিলেন, কিন্তু আর ফেরেননি, কিংবা ফিরতে পারেননি বলা ভালো। বাড়ির পাশ দিয়ে একটা ট্রাম ঘণ্টা বাজাতে বাজাতে চলে গেল। ডোনাদের বাড়িটা কলকাতার হ্যারিসন রোডের পাশে। বাড়ি বললে ভুল হবে, একটা 1 কামরার ঘর। ঘরের ভাড়া মাসে 5 টাকা, আর ওর স্বামী জনের বেতন মাসে 8 টাকা। ওরা অনেকবার ঠিক করেছে অন্য কোথাও চলে যাবে, যেখানে একটু কম টাকায় থাকা যাবে, তাহলে সংসারটা হয়তো আরেকটু ভালো করে চলবে। কিন্তু সারা মাস কষ্ট করে থেকেও অন্তত
মাথার ওপর একটা ভালো ছাদ রয়েছে, এটাই ওদের শান্তি। এই 1 টাকা 4 আনা ডোনা অনেক কষ্ট করেই জমিয়েছে। বাজারে মাংস কেনার সময় কিংবা সবজি কেনার সময় বাজারওয়ালাদের সাথে দরাদরি করে 1 পয়সা 1 পয়সা করে জমাতে জমাতে আজ ওর কাছে 1 টাকা 4 আনা। কিন্তু এই টাকায় আর কি বা হবে? কাল 25শে ডিসেম্বর, ক্রিসমাস যাকে বলে। এসে থেকে সেভাবে ক্রিসমাস সেলিব্রেট করতে পারেনি ওরা। কিন্তু ডোনা এবার ভেবেছিল যে একটু ভালো করে জনকে কিছু একটা উপহার দেবেও। কিন্তু এই 1 টাকা 4 আনাতে কি বা হবে? জন একটু শৌখিন জীবনযাপন করতে ভালোবাসে, যদিও ওর মাসিক বেতন ওর এই জীবনযাপনের পথে কাল হয়ে দাঁড়ায়। কিন্তু আগে সবটা এরকম ছিল না। যখন ওরা প্রথম এদেশে আসে, জন একজন অফিসারের খানসামার চাকরি পেয়েছিল। মাসে বেতন ছিল 20 টাকা। তখন ও ঘরে একটা ইলেকট্রিক কলিং বেল লাগিয়েছিল। ঘরের বাইরে নেম প্লেট লাগিয়েছিল বড় বড় করে, মিস্টার জন ডিলিংহাম, মিসেস ডোনা ডিলিংহাম। কিন্তু তারপর সব শেষ। 3 বছর আগে যখন এই কলোনি ছেড়ে ইংরেজরা চলে গেল, তখন জনের চাকরি গেল। প্রায় 1 বছর কোনো রকমে এদিক ওদিক ফাইফরমাস খেটে সংসার চালানোর পর জন একটা চাকরি পেল, একটা গ্যারেজে। মাইনে ওই 8 টাকা প্রতি মাসে। এসব ভাবতে ভাবতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল ডোনা। যদি কিছু খুঁজে পায় জনের জন্য, এমন কিছু উপহার যেটা জনের শৌখিন জীবনযাপনকে আর একটু শৌখিন করার চেষ্টা করবে। হেঁটে হেঁটে এদিক ওদিক দেখতে দেখতে ও পেরিয়ে গেল কলকাতা মেডিকেল কলেজ, বউবাজার, আরও অনেক দোকান। হঠাৎই ওর চোখে পড়ল একটা গয়নার দোকান। শুধু গয়না বললে ভুল হবে, দোকানে গয়না ছাড়াও আরও অনেক কিছু আছে, যদিও এর কোনোটাই কেনার সামর্থ্য ডোনার নেই। যখনই ও এই রাস্তা দিয়ে যায়, এই দোকানটার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। প্রত্যেকবারই ওই একটা জিনিসের দিকেই ওর চোখ যায়, একটা চুলের ক্লিপ। তবে ক্লিপটা খুব সাধারণ ক্লিপ নয়, ওতে বসানো রয়েছে নানা রকমের মণিমুক্ত। আলো পড়লেই ঝলমল করে ওঠে সেই ক্লিপ। অন্য মনস্কভাবেই নিজের চুলের দিকে হাত চলে গেল ডোনার। ও জানে ওর চুলটাও খুব সাধারণ নয়। মিস্টার এবং মিসেস ডিলিংহামের কাছে এমন 2টো জিনিস রয়েছে যেগুলো নিয়ে তারা ভীষণ গর্ববোধ করে। একটা হলো জনের দাদুর কাছ থেকে বংশ পরম্পরায় পাওয়া একটি পকেট ওয়াচ। ঘড়িটা সোনার। দাদুর কাছ থেকে এই ঘড়ি পায় ওর বাবা, আর এখন বাবা মারা যাওয়ার পর এই ঘড়ির মালিক জন। আর যে জিনিসটা নিয়ে ডিলিংহাম পরিবারের গর্ব, তা হলো ডোনার চুল। ডোনার চুলটা পাহাড়ি ঝর্ণার মতো সুন্দর বললেও কম বলা হবে। লম্বা এবং ঘন সেই চুল খুলে দিলে নেমে আসে প্রায় পা পর্যন্ত। ডোনা যখন দুপুরে স্নানের পর জানলার কাছে চুল শুকোতে দেয়, তখন এহেন লোক নেই যার চোখ সেদিকে আটকে যায় না। মণিমাণিক্য দেওয়া ক্লিপটা দেখতে দেখতে ডোনা নিজের চুলটা খুলে দিল। সেই চুল নেমে এলো একদম হাঁটুর নিচ পর্যন্ত। যদিও ও জানে এই ক্লিপ কেনার সামর্থ্য ওর নেই, তাও প্রত্যেক দিন যাওয়ার সময় এই দোকানের বাইরে থেকে কাঁচের মধ্যে দিয়ে এই ক্লিপটা দেখতে ওর ভালো লাগে। কাঁচের উপর প্রতিবিম্বে নিজেকে দেখতে দেখতে একটা দীর্ঘশ্বাস ফেলল ডোনা। তার নিজের অতি মূল্যবান সোনালি চুলটা সযত্নে খোঁপায় বেঁধে ডোনা এগিয়ে চলল জনের জন্য গিফটের খোঁজে। জনের বড়দিনের গিফট নিয়ে কত যে চিন্তা ডোনা করেছে তার হিসেব নেই। ও ভেবেছিল যে গিফটটাও কিনবে জনের জন্য, সেটা হবে দামি তবে দুর্লভ। আবার এমন একটা গিফট যেটা জন রোজ ব্যবহার করতে পারবে। জনের ঘড়িটা যেমন জন সবসময় পকেটে নিয়ে ঘোরে, আর মাঝে মাঝেই সময় দেখার ছুতোই সেটা বের করে দেখে, যদিও সেটা অজুহাত মাত্র। এরকম একটা ঘড়ি যে ওর নিজের, সেটাও দেখাতে ভালোবাসে। কিন্তু কি হবে এই টাকায়? কিচ্ছু হবে না।
তাহলে কি এবারও ক্রিসমাসে ও কিছুই দিতে পারবে না জনকে? হঠাৎ কিছু একটা মনে পড়তেই ও হাঁটতে হাঁটতে একবার থমকে দাঁড়ালো। তারপর পেছন ফিরে হাঁটা দিল যেদিক থেকে এসেছিল সেদিকে, অর্থাৎ নিজের বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পর ও এসে দাঁড়ালো ওদের বাড়ির ঠিক উল্টো দিকের একটা দোকানের সামনে। দোকানটার বাইরে সাইনবোর্ডে লেখা সমস্ত রকম চুলের জিনিস পাওয়া যায়। দোকানটার সামনে দাঁড়িয়ে একটু ভাবল ডোনা। নিজের অজান্তেই ওর চোখ দিয়ে গড়িয়ে এলো জল। হাতে করে সেই জল মুছে ও ঢুকে গেল ওই দোকানের মধ্যে। দোকানের মালকিন এক মহিলা তার জিনিসপত্রের আলমারিগুলো পরিষ্কার করছিলেন। ওকে দেখে জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলুন, কি চাই? ডোনা বলল, বলছি যে আপনারা চুল কেনেন? মহিলা বললেন, কার চুল? আমার চুল কিনবেন? মহিলা এবার বললেন, হ্যাঁ আমি চুল তো কিনি। কোথায় দেখি, কত বড় চুল? ডোনা খোঁপাটা খুলে দিল। সোনালি চুল নেমে এলো নিচ পর্যন্ত। মহিলা ভালো করে হাতে নিয়ে চুলটা দেখলেন। বোধহয় চুলের ওজন বোঝার চেষ্টা করছিলেন। তারপর একটু ভেবে বললেন, হ্যাঁ কিনবো, 40 টাকা দেব। 40 টাকা? ডোনার মুখ দিয়ে বেরিয়ে এলো হঠাৎই। ডোনা জানে 40 টাকার মর্ম। ও জানে এই 40 টাকায় ও অনেক কিছু করতে পারবে। জনের জন্য ভালো গিফট কেনার পরেও কিছু টাকা থাকবে। দোকানের মহিলা বোধহয় ভাবলেন ডোনার টাকাটা পছন্দ হয়নি, তাই উনি এবার বললেন, আচ্ছা ঠিক আছে, 50 টাকা দেবো, 50 টাকা, তার বেশি পারবো না। ঠিক আছে দিন, তাই দিন। আচ্ছা আসুন, এই চেয়ারটা একটু বসুন। মহিলার কাঁচি যখন প্রথমবার চুলে ঠেকল, ডোনার মনে হলো ওর সুন্দর ডানাগুলো কেউ যেন কেটে ফেলেছে। কিন্তু ও জানে এই অসাধারণ সুন্দর ঘন সোনালি চুলের থেকেও বেশি জরুরি জনের বড়দিনের উপহার কেনা। সত্যি, ভালোবাসার জন্য আমরা কত কিছুই না করি। এর পরের 2 ঘন্টা একটা অদ্ভুত ঘোরের মধ্যে কাটালো ডোনা। চুল কেটে বেরোনোর পর সারা কলকাতা ঘুরল জনের জন্য উপহার কিনতে। তন্ন তন্ন করে একটার পর একটা দোকান ঘুরল। তারপর পার্ক স্ট্রিটে গিয়ে একটা দোকানে ও শেষ পর্যন্ত খুঁজে পেল সেই উপহার। এই উপহারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র জনের জন্যই তৈরি হয়েছে। আর কোনো দোকানে এত সুন্দর কিছু পায়নিও। জিনিসটা একটা সোনার চেন, যেটা আটকানো যাবে পকেট ওয়াচের সঙ্গে। জিনিসটা যে খাঁটি সোনার সে ব্যাপারে ডোনার কোনো সন্দেহ নেই। এটা দেখার পরেই ওর মনে হয়েছিল জনের জন্য এর থেকে পারফেক্ট গিফট আর কিছু হতেই পারে না। ও যখন বাড়ি ফিরল তখন ওর কাছে বাকি রয়েছে মাত্র 3 টাকা 12 আনা। বাকি সবটাই এই জিনিসটা কেনার পেছনে চলে গিয়েছে। সে যাক, তাতে ডোনার কোনো দুঃখ নেই। এই চেন ঘড়ির সাথে আটকে জন যখন খুশি যেখানে খুশি ঘড়িটা পকেট থেকে বের করে দেখতে পারবে। ওর ঘড়িটার একটা চেন দরকার ছিল। জন তো এমনিতেই ভীতু। ও ভাবে যদি ভিড়ের মধ্যে জিনিসটা পকেট থেকে কেউ বের করে নেয়, সেই ভয়ে ও খুব ভিড়ের মধ্যে বেরই করতো না এই ঘড়ি। এবার আর সেই চিন্তা নেই। তবে বাড়ি ফেরার পর ডোনার উৎসাহ যখন আস্তে আস্তে একটু কমল, তখন ও আরেকটু ঠান্ডা মাথায় ভাবতে লাগলো আজ ও যেটা করেছে সেটা কতটা ঠিক। ওর এই চুলটা নিয়ে শুধু ওর নয়, জনেরও খুব গর্ব ছিল। কিন্তু জন আবার ওকে আগের মতো ভালোবাসবে তো? নিজেকে একবার আয়নাতে দেখল। কেমন একটা স্কুলে পড়া বাচ্চা মেয়েদের মতো লাগছে ওকে। জন ওকে দেখলে কিভাবে রিয়্যাক্ট করবে সেটার নানা রকম সিনারিও ওর মাথার মধ্যে ঘুরতে লাগলো। তখন বাজে 7টা। ডোনা আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বসল। ওর হাতে জনের জন্য কেনা সেই গিফট। জন এই টাইমেই রোজ বাড়িতে আসে।
আজও তার ব্যতিক্রম হলো না। সিঁড়িতে পায়ের শব্দ পেতেই মুহূর্তের জন্য ডোনার মুখটা যেন শুকিয়ে গেল। বুকের মধ্যে ক্রস এঁকে ও আপন মনেই বলে উঠল, প্লিজ ভগবান, ও যেন আমাকে আগের মতোই সুন্দরী ভাবে, ও যেন আমাকে আগের মতোই ভালোবাসে। দরজা খুলে জন ভেতরে ঢুকল। এই ডিসেম্বরের ঠান্ডাতেও জনের পরনে একটা ছেঁড়া জ্যাকেট। নতুন জ্যাকেট কেনার জন্য খরচা করতেও রাজি নয়। জনের মুখটা একটু গম্ভীর দেখাচ্ছিল। কিছু কি হয়েছে আজ গ্যারেজে? ডোনার মনে নানা রকম চিন্তা ঘুরতে লাগলো। ঘরে ঢুকে ডোনার দিকে চোখ পড়তেই জন একটু থমকে দাঁড়ালো। খুব অদ্ভুতভাবে ডোনার দিকেও তাকিয়েছিল কয়েক মুহূর্ত। এটা কি রাগ, নাকি দুঃখ, নাকি অন্য কিছু? ডোনা বুঝতে পারল না। ডোনা এই এক্সপ্রেশনের জন্য তৈরি ছিল না একেবারেই। ডোনা আর চুপ করে থাকতে না পেরে এগিয়ে গেল জনের দিকে। আর তো চিৎকার করে বলে উঠল, জন, জন প্লিজ এভাবে তুমি তাকিয়ে থেকো না। আমি আমার চুলটা কেটে বিক্রি করে দিয়েছি। কি করব বলো? তোমার জন্য একটু উপহার কেনার টাকা হচ্ছিল না আমার কাছে। আমি চেয়েছিলাম এবারের ক্রিসমাসটা অন্তত আমরা একটু যাতে ভালোভাবে কাটাতে পারি। জনের মুখ থেকে শুধু দুটো শব্দই বেরোলো, ডোনা, তুমি? প্লিজ জন, আমার কথাটা শোনো। আমার চুল তো আবার বড় হয়ে যাবে বলো, কিন্তু আজকের এই ক্রিসমাসটা কি আমরা আর কখনো ফেরত পাবো? আজ প্লিজ মন খারাপ করে থেকো না। তোমার জন্য না আমি খুব সুন্দর একটা গিফট কিনেছি। তুমি দেখো প্লিজ জন, একটু হাসো প্লিজ। জন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি চুলটা কেটে ফেললে ডোনা? জন বুঝতে পারছিল না ও ঠিক কি বলা উচিত। নিজেকেও একদমই গুছিয়ে উঠতে পারছিল না। ডোনা বলল, হ্যাঁ, কেটে বিক্রি করে দিয়েছি। আমাকে কি দেখতে খুব খারাপ লাগছে জন? দেখো, কিন্তু আমি তো একই আছি। হ্যাঁ, এই যে আমাকে তুমি আর আগের মতো ভালোবাসবে না? জন এবার ঘরের এদিক ওদিক তাকিয়ে বলল, তুমি সত্যি ওটাকে বিক্রি করে দিয়েছো? হ্যাঁ? ডোনা বলল, হ্যাঁ জন, প্লিজ আজ মন খারাপ করো না। কাল ক্রিসমাস, কত বছর পর আমরা একটু ভালো করে ক্রিসমাস সেলিব্রেট করবো বলো। আজ আমার উপর তুমি রাগ করো না প্লিজ। হ্যাঁ, আমার মাথার চুল হয়তো সেই আগের মতো নেই, কিন্তু আমি তো একই আছি। আমি তোমাকে খুব ভালোবাসি জন। তাই দেখো, চুলটা বিক্রি করে না আমি তোমার জন্য এই গিফটটা কিনেছি। দেখো তুমি। জন কাছে টেনে নিল ডোনাকে। ওর মাথায় হাত বুলোতে বুলোতে বলল, এদিকে এসো। ডোনা, তোমার চুলের জন্য তো আমি তোমাকে ভালোবাসিনি ডোনা। কেন এতটা অবাক হয়েছি সেটা আমি তোমাকে বোঝাতে পারছি না এই মুহূর্তে। হয়তো পারবো আর কিছুক্ষণের মধ্যেই। তারপর সে নিজের জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে একটা কাগজে মোড়া গিফট বের করে ডোনার হাতে দিয়ে বলল, এই নাও, এটা তোমার জন্য ডোনা। মেরি ক্রিসমাস। ডোনা আস্তে আস্তে কাগজের মোড়কটা খুলল। খোলার পরেই যে গিফটটা দেখল তাতে তার বুক ফেটে কান্না বেরোতে লাগলো। জন আজ ওর জন্য কিনে এনেছে বউবাজারের সেই গয়নার দোকানের মণিমাণিক্য বসানো চুলের ক্লিপ। জন জানতো ডোনার ওটা খুব পছন্দ, তবে কেনার সামর্থ্য ছিল না ওদের কখনোই। আজ ডোনার কাছে এই এত সুন্দর ক্লিপটা রয়েছে, কিন্তু ওর সেই সুন্দর ঘন চুলটা আর নেই। জনের বুকে মাথা রেখে ডোনা বলল, আমার চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে জন, তুমি দেখো। তারপরেই ও লাফিয়ে উঠে বলল, ও হ্যাঁ, এবার তোমার গিফটটা দেখো। আমি না খুব সুন্দর করে র্যাপ করেছি, দেখো।
জন এতক্ষণ নিজের গিফটটা দেখেনি। এবার হেসে ডোনার হাত থেকে গিফটটা নিয়ে প্যাকেটটা সযত্নে খুলতে লাগল। খোলার পরেই সেই চেনের সোনালি আভা দুজনেরই যেন চোখ ঝলসে দিল। ডোনা বলল, কি গো বলো, ভালো হয়েছে না? এবার নিশ্চিন্তে ঘড়ি দেখতে পারবে তুমি। গোটা শহর খুঁজেছি জানো আমি তোমার এই গিফটটার জন্য। কই কই দেখি ঘড়িটা, ঘড়িটার সাথে আটকানোর পর কেমন লাগছে দেখি। জন হাসল। তারপর বিছানায় বসল, ডোনাকেও বসালো। ডোনা বলল, কি হলো দাও। জন বলল, ডোনা, এই গিফটগুলো বরং এখনকার মতো আমরা সরিয়েই রাখি। মানে কেন? আসলে ওই ঘড়িটা বিক্রি করেই আমি তোমার জন্য এই গিফটটা কিনেছিলাম। না হলে আমার যে এই গিফট কেনবার মতো সামর্থ্য নেই তা তো তুমি জানোই। ডোনা অস্ফুট স্বরে বলল, তোমার ওই দামি ঘড়িটা তুমি বিক্রি করে দিলে? ভাগ্যের পরিহাস কি অদ্ভুত, তাই না? দুজনেই দুজনের জন্য মহামূল্যবান দুটো উপহার কিনে এনেছে, কিন্তু বিনিময়ে নির্দ্বিধায় দিয়ে এসেছে নিজের সব থেকে প্রিয় জিনিসটাকে। ভালোবাসা হয়তো এরকমই হয়। কিছু মানুষ হয়তো ভাববে জন আর ডোনার মতো বোকা পৃথিবীতে আর নেই। কি লাভ হলো এসব করে? নিজেদের প্রিয় জিনিসটাকেও হারালো ওরা, আর তার সাথে না পারলো উপহারগুলোকেও ব্যবহার করতে। কিন্তু একটু ভেবে দেখবেন তো, এত কিছু হারানোর পরেও ওরা যেটা হারালো না সেটা হলো ওদের ভালোবাসা। সত্যিই তো, ভালোবাসার জন্য আমরা কত কিছুই না করি। জন ডোনাকে টেনে নিল কাছে, তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, মেরি ক্রিসমাস ডোনা। ডোনা কান্না ভেজা গলায় বলে উঠল, মেরি ক্রিসমাস জন। আজ কাহনে শুনলেন উপহার। মূল রচনা ও হেনরি। জনের চরিত্রে সুভাষ, দোকানের মহিলার চরিত্রে অলিভিয়া, ডোনার চরিত্রে আমি অপরূপা এবং গল্প পাঠে ও আবহ নির্মাণে আরজে অর্ণব। গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কাইন্ডলি। আর গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।